গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন জুল ভার্নের লেখা মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। আজ রয়েছে এই 7ম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ঘন্টার পর ঘন্টা একইভাবে কেটে গেল। চালক লোকটা আবার ফিরে এসেছে ডেকে। ক্যাপ্টেন নিচে নেমে গিয়েছেন ইঞ্জিন ঠিকমতো চলছে কিনা দেখার জন্য। গতি বাড়লেও ইঞ্জিনের শব্দ বাড়েনি, চলছে একই মসৃণ ছন্দে। অধিকাংশ মোটরের পিস্টনই মাঝে মাঝে স্ট্রোক মিস করে, কিন্তু টেররের ইঞ্জিন চলছে একইভাবে। এটা এক মেশিন থেকে আরেক মেশিনে রূপান্তরিত হয়, সম্ভবত রোটারি ইঞ্জিনের বদৌলতে। তবে আমার এই ধারণার পক্ষে অকাট্য কোনো প্রমাণ এখনো পাইনি। এখনো উত্তর পূবে অর্থাৎ বাফেলোর দিকে এগিয়ে চলেছে টেরর। ক্যাপ্টেন কেন গতিপথ পরিবর্তন করছেন না বুঝলাম না। রকমারি নৌকো আর জাহাজে বাফেলোর তীর ছেয়ে আছে। ওখানে গিয়ে নিশ্চয়ই ঢুকে পড়বেন না। জলপথে যদি এ লেক ছেড়ে যেতে চান তাহলে নায়াগ্রা নদী দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু টেরর যদি শক্তিশালী মেশিনই হোক, নায়াগ্রা জলপ্রাত অতিক্রম করা তো তার সাধ্যের বাইরে। ডেট্রয়েট নদী দিয়ে পালানোর একটা পথ ছিল, কিন্তু সেটা তো ক্রমেই পেছনে পড়ে যাচ্ছে। আরেকটা চিন্তা মাথায় এলো। রাত নামলে ক্যাপ্টেন হয়তো চুপি চুপি এটাকে ভিড়বেন লেকের পাড়ে। তারপর মোটর গাড়ি বানিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভেতর দিয়ে সোজা চম্পট। মেশিনটা মাটির উপরে থাকতে থাকতেই যদি পালাতে না পারি তাহলে চিরতরেই ওই আশা বাদ দিতে হবে। লেক ইরির উত্তর পূবের অ্যালবানি থেকে বাফেলো পর্যন্ত সমস্ত এলাকা আমি ভালোভাবেই চিনি। বেশ কয়েকবার আমাকে আসতে হয়েছে এখানে। বছর 3 আগে একটা মিশন নিয়ে এসেছিলাম। সেবার নায়াগ্রার 2 তীর জলপ্রপাতের উপরে নিচে ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। ঝুলন্ত সেতুটাও বাদ যায়নি। বাফেলো আর নায়াগ্রা জলপ্রপাতের মাঝের গুরুত্বপূর্ণ দ্বীপ দুটোও দেখে গেছি, নেভি আর গোট আইল্যান্ড। এই দ্বীপ দুটো কানাডা আর আমেরিকার প্রপাতকে বিভক্ত করেছে। অঞ্চলটা চেনা। পালালে অসুবিধায় পড়ব না, কিন্তু পালানোর সুযোগ কি পাবো বুঝতে পারছি না। আমি আদৌ পালাতে চাই কিনা জানি না। এখানে থাকলেই বা ভাগ্য কি বয়ে আনবে, সৌভাগ্য না দুর্ভাগ্য। তাছাড়া নায়াগ্রা নদীর তীরে পৌঁছতে পারবো তারই বা নিশ্চয়তা কি? জেনে শুনে নিশ্চয়ই এই ফাঁদে পা দেবে না টেরর। লেকের শেষ পর্যন্ত বোধহয় যাবে না। উত্তেজিত মগজের মধ্যে বনবন করে ঘুরতে লাগলো এসব চিন্তা। চোখ কিন্তু চেয়ে রইল শূন্য দিগন্তে। একটা কথা কিছুতেই মাথায় ঢুকলো না, আমাকে ব্যক্তিগতভাবে কেন হুমকি দিয়েছিলেন ক্যাপ্টেন? ওয়াশিংটনে আমার নিজের উপরে নজর রাখা হয়েছিল কেন? গ্রেট আইরির সাথে তার সম্পর্কটা কোথায়? ভূগর্ভস্থ সুড়ঙ্গের মাঝখান দিয়ে না হয় লেক কার্ডালে পৌঁছেছিলেন, কিন্তু দুর্ভেদ্য গ্রেট আইরিকেও তিনি ভেদ করে গিয়েছিলেন কি? না, সে ক্ষমতা তার নেই। বিকেল 4টা। টেররের গতিবেগের হিসেব কষে বুঝে নিলাম বাফেলো আর বেশি দূরে নেই। মাইল 15 সামনে বাফেলোর আবছা আভাসও পেলাম। আসার পথে 2-4টে নৌকো চোখে পড়ল, কিন্তু প্রতিবারই সেগুলোর অনেকখানি পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন ক্যাপ্টেন। তাছাড়া টেরর ছোটার সময় কোনো ঢেউ উঠে না। পানির উপর এত সমান্তরালভাবে যায়, মাইলখানেক দূর থেকেও চোখে পড়া মুশকিল। ধীরে ধীরে বাফেলোর ওপারে লেক ইরিকে ঘিরে থাকা পর্বতমালা চোখে পড়ল। প্রণালীটা দেখতে অনেকটা ফানেলের মতো। এর ভেতর দিয়ে লেকের পানি গিয়ে পড়েছে নায়াগ্রা নদীতে। ডান দিকে কিছু বালিয়াড়ি ও গাছের জটলা। দূরে দেখা যাচ্ছে কয়েকটা মালবাহী স্টিমার আর পালতোলা মাছ ধরা নৌকা। আকাশের গায়ে ধোঁয়ার শাড়ি মুহূর্তে মিলিয়ে যাচ্ছে পূবালি বাতাসে। ক্যাপ্টেনের ভাবসাব কিছু বুঝতে পারছি না। এখনো বাফেলোর দিকেই চলেছেন। ওদিকে আর এগুলো ঠিক হবে না, এটা কি তার বোঝা উচিত নয়? প্রতি মুহূর্তে আশা করছিলাম এই বুঝি হালের মোচড়ে মাথা ঘুরে যাবে। টেরর এগোবে পশ্চিম তীরের দিকে,
অথবা ডুব দিবে পানির নিচে। অবশেষে হালধারী লোকটা উত্তর পূব তীরে দেখতে দেখতে তার সাথীকে কি যেন একটা ইশারা করলো। সাথে সাথে সে বোট ছেড়ে মাঝের হ্যাচওয়ে দিয়ে নেমে গেল ইঞ্জিন রুমে। ডেকে উঠে এলেন ক্যাপ্টেন। হালধারীর কাছে গিয়ে নিচু স্বরে কথা বলতে লাগলেন। সে বাফেলোর দিকে হাত তুলে দেখালো। স্টারবোর্ডের 5-6 মাইল সামনে কালো দুটো ফুটকি চোখে পড়ল। ক্যাপ্টেন মনোযোগ দিয়ে সেটা দেখলেন। তারপর শ্রাগ করে বসে পড়লেন স্টার্নে। গতিপথ বদলালেন না। 15 মিনিট পর বুঝলাম ওই কালো ফুটকি দুটো আসলে ধোয়ার কুণ্ডলী। কুণ্ডলী দুটো ক্রমেই বড় হচ্ছে। লম্বাটে নিচু দুটো স্টিমার বাফেলো বন্দর ছেড়ে দ্রুত বেগে এদিকে এগিয়ে আসছে। চকিতে মনে পড়ল এ দুটো স্টিমার নয়, টর্পেডো ডেস্ট্রয়ার। এগুলোর কথাই বলেছিলেন মিস্টার ওয়ার্ড। দুটো ডেস্ট্রয়ারই অত্যাধুনিক। এগুলোই দেশের সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন জলযান, ঘন্টায় 30 মাইল ছুটতে পারে। টেররের গতিবেগ অবশ্য আরও বেশি। তাছাড়া টেরর পানিতে ডুব দিলেই তো ওদের জারিজুরি শেষ। ওগুলো ডেস্ট্রয়ার না হয়ে সাবমেরিন হলে তবু কিছুটা টক্কর দিতে পারত, তবে সে অবস্থাতেও খুব একটা সুবিধা করতে পারত বলে মনে হয় না। ডেস্ট্রয়ার দুটো সম্ভবত খবর পেয়েছে ওয়েলস মারফত। টলেডো ফিরেই তিনি টেলিগ্রাম করে জানিয়েছেন, হেরে গেছি আমরা। ফুল স্পিডে ছুটে আসছে ডেস্ট্রয়ার। সব দেখেও কোনো পাত্তাই দিলেন না ক্যাপ্টেন। একইভাবে এগোতে লাগলেন নায়াগ্রার দিকে। ওদের মতলবটা কি? সম্ভবত লেকের সরু মুখে গিয়ে বাধা দেবে। তাহলে নায়াগ্রা যাবার পথ বন্ধ হয়ে যাবে টেররের। নিজের হাতে এবার হাল ধরলেন ক্যাপ্টেন। লোক দুজনে একজন গিয়ে দাঁড়ালো বোতে, আরেকজন চলে গেল ইঞ্জিন রুমে। আমাকে কি কেবিনে যেতে বলবেন? আমার দিকে ফিরেও তাকালো না কেউ। আমি একটা মানুষ যে ডেকে আছি যেন জানেই না ওরা। চিন্তা ঝেড়ে ফেলে মনোযোগ দিয়ে দেখতে লাগলাম ডেস্ট্রয়ার দুটোকে। দূরত্ব যখন আর 2 মাইল, তখন দুটো সরে গেল দুদিকে। দুপাশ থেকে এবার গোলা বর্ষণ করতে পারবে। ক্যাপ্টেনের দিকে তাকালাম, মুখে ভীষণ অবজ্ঞার ছাপ। ডেস্ট্রয়ার দুটো যে তার কিছুই করতে পারবে না এই ব্যাপারে যেন একেবারেই নিশ্চিত। গতিবেগ বাড়ালেই ওই দুটোকে পেছনে ফেলে যেতে পারবেন। মেশিন সামান্য ঘুরিয়ে নিলেই চলে যাবেন কামানের আওতার বাইরে। আর ডুব দিলে তো কথাই নেই। কামানের গোলা কামানেই থাকবে। 5 মিনিট কেটে গেল। আর মাত্র 1 মাইল দূরে আছে ডেস্ট্রয়ার। ওদের আরও কাছে আসতে দিলেন ক্যাপ্টেন। তারপর চাপ দিলেন একটা হাতলে। দ্বিগুণ বেড়ে গেল প্রোপেলারের শক্তি। লাফিয়ে সামনে এগুলো টেরর। ডেস্ট্রয়ারের সাথে খেলা করছেন ক্যাপ্টেন। ঘুরে পালিয়ে না গিয়ে সামনের দিকে এগোচ্ছেন। ক্যাপ্টেনের যা ভাবসাব, বিদ্যুৎ গতিতে ডেস্ট্রয়ার দুটোর মাঝখান দিয়ে বেরিয়ে গেলেও অবাক হবার কিছু থাকবে না। ভুলিয়ে ভালিয়ে নাচিয়ে নিয়ে বেড়াবেন। তারপর নামবে রাত। পিছু ছাড়তে বাধ্য হবে ডেস্ট্রয়ার। লেকের প্রান্তে পরিষ্কার দেখা যাচ্ছে বাফেলো শহর। বড় বড় বিল্ডিং, গির্জার চূড়ো, শস্য বয়ে নিয়ে যাওয়ার এলিভেটর সব স্পষ্ট দেখা যাচ্ছে। আর 4-5 মাইল সামনে গেলেই উত্তর দিকে পড়বে নায়াগ্রা নদী। এরকম পরিস্থিতিতে আমার কি করা উচিত? ডেস্ট্রয়ারের সামনে বা মাঝখান দিয়ে যাবার সময় পানিতে ঝাঁপিয়ে পড়ব? আমি ভালো সাঁতারু, সুতরাং এই সুযোগ ছাড়া বোধ হয় ঠিক হবে না। এখন ঝাঁপ দিলে আমার পিছু নেওয়া সম্ভব নয় ক্যাপ্টেনের পক্ষে। হয়তো বুলেটের হাত থেকেও বেঁচে যাব। ডেস্ট্রয়ার দুটোর কোনোটা না কোনোটা দেখবেই আমাকে। হয়তো ইতিমধ্যেই আমাকে দেখে ফেলেছেন কমান্ডার। ঝাঁপ দিলেই একটা নৌকো পাঠিয়ে দিবেন আমাকে উদ্ধার করতে। অবশ্য টেরর নায়াগ্রা নদীতে ঢুকলে আমার পালানোর সুযোগ আরও বাড়বে। নেভি আইল্যান্ডে একবার নেমে পড়তে পারলে আমাকে আর পায় কে? কিন্তু নদীতে পড়েই টেরর যদি ভেসে যায় জলপ্রপাতের তোড়ে? না, তা হতে পারে না। তার আগে কিছু একটা ব্যবস্থা করবেনই ক্যাপ্টেন। ডেস্ট্রয়ার দুটো আরও এগিয়ে আসুক,
তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করব। পালাবার চিন্তা করছি বটে, কিন্তু পালালেই তো রহস্যভেদের সব সম্ভাবনা শেষ। আমার ভেতরের দায়িত্ববোধ মাথাচাড়া দিয়ে উঠল। একজন পুলিশ কি কখনো কর্তব্য ছেড়ে পালাবার চিন্তা করতে পারে? এই আউটলকে হাতের মধ্যে পেয়েও ছেড়ে দেব? পালিয়ে সুগম করে দেব তার পালাবার পথ? না, এটা অসম্ভব। কিন্তু ভাগ্যে কি আছে তাও তো বুঝতে পারছি না। ডেকে এভাবে দাঁড়িয়ে থাকলে শেষ পর্যন্ত টেরর কোথায় নিয়ে যাবে কে জানে। 6:15 বাজে। ডেস্ট্রয়ার দুটো ছুটে আসছে, গতিবেগে কাঁপছে থরথর করে। আর মাত্র 12 বা 15 কেবল লেন্থের ব্যবধান রয়েছে। গতিবেগ বাড়ল না টেররের। ডান ও বাঁ দিক ঘিরে এগিয়ে আসছে ডেস্ট্রয়ার। আমি ওখান থেকে নড়লাম না। পাশেই দাঁড়িয়ে আছে বড় লোকটা। হাল ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন। ভ্রু কোচকানো, চোখ জ্বলছে জলজল করে, যেন অপেক্ষা করছেন শেষ মুহূর্তে দেখাবেন ওস্তাদের মার। আচমকা বাঁদিকে ডেস্ট্রয়ার থেকে সাঁই করে বেরিয়ে এলো এক ঝাঁক ধোঁয়া। পানি ঘেঁষে এলো গোলাটা, কিন্তু টেররকে আঘাত হানতে পারল না। পাশ দিয়ে বেরিয়ে ডানের ডেস্ট্রয়ারটাকে ছাড়িয়ে চলে গেল বহু দূরে। উদ্বিগ্ন চোখে আশেপাশে তাকালাম। বোর লোকটা ক্যাপ্টেনের নির্দেশের অপেক্ষায় আছে। একই রকম অবজ্ঞার ভাব ক্যাপ্টেনের মুখে। পাশ দিয়ে একটা গোলা বেরিয়ে গেল, অথচ ভ্রুক্ষেপে নেই। তার ওই মুখ জীবনেই ভুলব না। এই সময় আমাকে হ্যাচওয়ে দিয়ে ঠেলে নামিয়ে দেওয়া হলো ক্যাবিনে। মাথার উপর বন্ধ হয়ে গেল হ্যাচ, বন্ধ হয়ে গেল অন্য দুটো হ্যাচ। এক ফোঁটা পানিও আর ঢুকবে না ডেকে। কলকব্জার একটা ধকধক শব্দ কানে এলো। লেকের গভীরে ডুব দিল সাবমেরিন। ওপর দিয়ে গর্জন করে ছুটে গেল কামানের গোলা। গুম গুম করে প্রতিধ্বনি টের পেলাম পানির নিচে। তারপর সব নিস্তব্ধ। পোর্ট হোল দিয়ে আবছা একটা আলো আসছে কেবিনে। সামান্যতম দোলাও লাগছে না। সাবমেরিন নিঃশব্দে ছুটে চলেছে লেকের তল দিয়ে। কত তাড়াতাড়ি, কত অবলীলায় এক মেশিন থেকে আরেক মেশিনে রূপান্তরিত হওয়ার ক্ষমতা রাখে টেরর, সেটা নিজের চোখেই দেখলাম। নিশ্চয়ই এরকম দ্রুত আর অনায়াস ভঙ্গিতে রূপান্তরিত হতে পেরে মোটর গাড়িতে। এবার কি করবেন ক্যাপ্টেন? মোটর হয়ে রাস্তা দিয়ে ছুটতে না চাইলে নিশ্চয়ই গতিপথ পরিবর্তন করবেন। সম্ভবত ডেস্ট্রয়ার দুটোকে পেছনে ফেলে ছুটবেন পশ্চিম দিকে, গিয়ে পড়বেন ডেট্রয়েট নদীতে। তারপর হয় কামানের পাল্লার বাইরে গিয়ে, নয়তো রাত নামলে ভেসে উঠবেন আবার। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। মিনিট 10 যেতে না যেতেই ডেকের উপর একটা গোলমাল শুরু হলো। ইঞ্জিন রুম থেকে ভেসে এলো উত্তেজিত কথাবার্তা। এতক্ষণ মেশিন চলছিল মসৃণ গতিতে। হঠাৎ ইঞ্জিনের শব্দ কর্কশ হয়ে উঠল। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে যন্ত্রপাতিতে। উপরে ভেসে ওঠা ছাড়া উপায় নেই। আমার ধারণা ঠিক। কেবিনের ঝাপসা আলো কেটে গিয়ে হেসে উঠল উজ্জ্বল সূর্যালোক। ভেসে উঠেছে টেরর। ডেকের ওপর হাঁটা চলার আওয়াজ পেলাম। খুলে দেওয়া হলো হ্যাচগুলো। আমারটা খুলতেই মই বেয়ে লাফিয়ে উঠলাম ডেকে। আবার হাল ধরেছেন ক্যাপ্টেন। অন্য দুজন নিচে ব্যস্ত। ডেস্ট্রয়ার দুটো গেছে কি যায়নি ভেবে পিছনে চোখ মিলতেই চমকে উঠলাম। যায়নি? মাত্র সিকি মাইল দূরে। টেররকে ইতিমধ্যেই দেখতে পেয়েছে ওরা। পিছু ধাওয়া শুরু করেছে সাথে সাথে। টেরর ছুটে চলল নায়াগ্রা নদীর দিকে। ক্যাপ্টেনের প্ল্যান সম্বন্ধে সামান্যতম ধারণাও করতে পারলাম না। ডুব দিল, কিন্তু ইঞ্জিনের গোলমাল ভেসে উঠল আবার। এখন ঘুরে পালানোর চেষ্টা করেও লাভ নেই। রাস্তা বন্ধ করে এগিয়ে আসছে ডেস্ট্রয়ার। তাহলে কি ডাঙায় উঠে মোটর গাড়ি হয়ে কেটে পড়ার ইচ্ছে? কিন্তু তার আগেই তো প্রত্যেকটা পুলিশ স্টেশনে টেলিগ্রাম পৌঁছে যাবে। সারা রাস্তায় তৈরি হয়ে থাকবে ওরা। আধ মাইলও এগিয়ে নেই আমরা। পূর্ণ বেগে ছুটে আসছে ডেস্ট্রয়ার। অবশ্য একদম পেছনে থাকায় কামান চালানো অসুবিধে আছে।
ক্যাপ্টেন মনে হলো এই ব্যবধানটুকু রাখতে পারলেই খুশি। তিনি ইচ্ছে করলেই অবশ্য ব্যবধান বাড়িয়ে ফেলতে পারেন। তারপর রাত নামলে গোত্তা মেরে ডেস্ট্রয়ারের পেছন দিক দিয়ে সরে পড়া। ডান পাশের বাফেলো ইতিমধ্যে মিলিয়ে গেছে দৃষ্টিসীমা থেকে। 7টার কিছু পরে সামনে দেখা গেল নায়াগ্রা নদীর প্রবেশ মুখ। ওখানে ঢুকলে আর ফিরে আসার পথ নেই। ক্যাপ্টেন কি পাগল হয়ে গেলেন? অবশ্য একদিক দিয়ে তিনি তো পাগলই। পাগল না হলে নিজেকে কেউ মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড বলে, বিশ্বাস করে নিজেকে পৃথিবীর সম্রাট বলে? তাকে দেখে অবাক হলাম। শান্ত মুখ, পেছনে ডেস্ট্রয়ার ছুটে আসছে জেনেও বিন্দু মাত্র বিচলিত নন। লেকের এই প্রান্ত একেবারেই ফাঁকা। এদিকে জাহাজ চালানো বিপজ্জনক বলে মালবাহী স্টিমারগুলো খুব কম আসে। এখন তো একটাও নেই। একটা মাছ ধরা নৌকো পর্যন্ত চোখে পড়ল না। পাগলের মতো এভাবে যদি এগিয়ে চলি আমরা, এমনকি ডেস্ট্রয়ার দুটো পর্যন্ত ফিরে যেতে বাধ্য হবে। নায়াগ্রা নদী প্রায় 1 মাইল চওড়া। প্রপাতের দিকে যত এগিয়েছে ততই সরু হয়ে এসেছে। লেক ইরি থেকে লেক ওন্টারিও পর্যন্ত এটা লম্বায় প্রায় 15 লিগ। নদীটি বয়ে চলেছে উত্তর দিকে। বিশাল এই হ্রদমালার লেক সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি হয়ে পানি গিয়ে পড়েছে পশ্চিমের লেক ওন্টারিওতে। নদীর ঠিক মাঝখানেই বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত। উচ্চতা 150 ফুট। এটাকে হর্স শু ফলসও বলা হয়, কারণ জলপ্রপাতটা ভেতর দিকে ঘোড়ার নালের মতো বেঁকে গেছে। রেড ইন্ডিয়ানরা এটার নাম দিয়েছে থান্ডার অফ ওয়াটার্স, জলবজ্র। নামটা যথার্থ। বিরামহীন গর্জন করে আছড়ে পড়েছে পানি 150 ফুট উপর থেকে। বজ্রপাতের মতো এই শব্দ বেশ কয়েক মাইল দূর থেকে শোনা যায়। লেক ইরি আর নায়াগ্রা ক্ষুদ্র শহরের মাঝামাঝি দুটো দ্বীপ জলধারাকে বিভক্ত করেছে। জলপ্রপাতের 1 লিগ উপরে নেভি আইল্যান্ড, আর কানাডা ও আমেরিকার প্রপাতের মাঝখানে গোট আইল্যান্ড। এই দ্বীপের শেষ প্রান্তেই একসময় ছিল কারিগরের অসম সাহসিক কীর্তি টেরাপিন টাওয়ার। টাওয়ার ছিল খাদের একদম কিনারায়, প্রপাতের ঠিক মাঝখানে। কিন্তু প্রপাতের তলদেশের পাথর ক্রমাগত হয়ে ক্ষয়ে যাওয়ার ফলে টাওয়ারের পাথরে ভিত সরতে সরতে চলে গেছে খাদের দিকে। তারপর একদিন খসে পড়ে বিলীন হয়ে গেছে চিরকালের মতো। নদীর প্রবেশ মুখে কানাডার উপকূলে ফোর্ট ইরি শহর। প্রপাতের তীর বরাবর নেভি আইল্যান্ডের দুপাশে আছে আরও দুটো শহর, বাম দিকে চিপ্পেওয়া, ডান দিকে স্লপার। এই প্রণালীতে জলধারা সরু হয়ে এসে বয়ে গেছে প্রচণ্ড বেগে, সোজা গিয়ে পড়েছে 2 মাইল সামনে জলপ্রপাতে। টেরর ইতিমধ্যেই ফোর্ট ইরি পেরিয়ে বেরিয়ে এসেছে। পশ্চিমে সূর্য হেলান দিয়েছে কানাডার দিগন্তে। দক্ষিণের কুয়াশার উপর দিয়ে ফুটে উঠেছে চাঁদের আধো আলো। ঘণ্টাখানিকের মধ্যেই নেমে আসবে নিকষ কালো অন্ধকার। মাইলখানিক পেছনে তেড়ে আসছে ডেস্ট্রয়ার দুটো। চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ভক ভক করে। দুপাশের তীরে সবুজ গাছপালা আর মনোরম বাগান ঘেরা ছড়ানো ছিটানো কুটির। ইচ্ছে করলেও এখন আর পেছনে ফিরতে পারবে না টেরর। সরু পথ জুড়ে ছুটে আসছে ডেস্ট্রয়ার। ওদের কমান্ডার অবশ্য জানে না কল নষ্ট হয়েছে এটার। সাবমেরিন হয়ে ডুব দিয়ে আর পালাতে পারবে না। ছুটে আসছেই ডেস্ট্রয়ার। হেস্তু নেস্তু একটা না করে ছাড়বে না যেন। বিপজ্জনকের জলরাশি ভেদ করে ওদের ছুটে আসা দেখে চমৎকৃত না হয়ে পারলাম না। তার চেয়েও বেশি চমৎকৃত হলাম ক্যাপ্টেনের ভাবসাব দেখে। আর মাত্র আধ ঘন্টা ছুটলেই এসে পড়বে জলপ্রপাত। যত শক্তিই থাক এই মেশিনের, প্রপাতের সাথে লড়াই করে টিকে থাকার ক্ষমতা নিশ্চয়ই নেই। স্রোতের টানে একবার গিয়ে পড়লে আর রক্ষা নেই। 200 ফুট নিচের গর্তে পড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে চিরতরে। তবে ক্যাপ্টেন বোধহয় অন্য কথা ভাবছেন। একেবারে শেষ মুহূর্তে ঘুরে হয়তো উঠে পড়বেন কোনো তীরে, তারপর হাওয়া হয়ে যাবেন মোটর গাড়ি হয়ে। উত্তেজনায় গা কাঁপছে আমার।
কি করব এখন? নেভি আইল্যান্ড পর্যন্ত গেলে ঝাঁপ দিয়ে কুলে ওঠার চেষ্টা করব? এবার সুযোগ না নিলে হয়তো আর সুযোগ পাবো না। অনেক গোপন তথ্য ইতিমধ্যেই জেনে ফেলেছি। মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড আর কিছুতেই ছেড়ে দেবেন না আমাকে। তবে আমার সন্দেহ হচ্ছে পালানোর উপায় বোধ হয় আর নেই। কেবিনে বন্ধ করে না রাখলেও আমার উপর নজর ঠিকই রাখা হচ্ছে। ক্যাপ্টেন হাল ধরে বসে আছেন, কিন্তু তার সহকারী এক মুহূর্তের জন্যও আমার উপর থেকে চোখ সরায়নি। পালাবার চেষ্টা করলেই আমাকে ধরে ফেলবে, কেবিনে ঢুকিয়ে তালাবদ্ধ করে রাখবে। টেররের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি আমি। এটার ভাগ্যে যা ঘটবে ওই একই পরিণতি হবে আমারও। ডেস্ট্রয়ারের সাথে আমাদের ব্যবধান ক্রমেই কমে আসছে। দেখতে দেখতে মাত্র কয়েক কেবল লেন্থের মধ্যে এসে পড়ল ওরা। পানির তল কল বিগড়ানোর পর টেরর কি তার গতি বাড়াতে পারছে না? এখনো উদ্বেগের কোনো ছাপ নেই ক্যাপ্টেনের মুখে। ডাঙায় ওঠার কোনো ইচ্ছে আছে বলেও তো মনে হচ্ছে না। ডেস্ট্রয়ারের বাল্ব থেকে বাষ্প বেরোনোর হিসির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে এখনো। তার চেয়ে স্পষ্ট শুনতে পাচ্ছি জলপ্রপাতের গর্জন। আর 3 মাইল দূরেও নেই। নদীর বা শাখা ধরে নেভি আইল্যান্ডকে পাশ কাটিয়ে গেল টেরর। ইচ্ছে করলে অনায়াসে উঠে পড়তে পারত তীরে, উঠল না। 5 মিনিট পরেই গোট আইল্যান্ডের গাছপালা চোখে পড়ল। স্রোত ক্রমেই দুর্বার হয়ে উঠেছে। টেরর না থামলেও ডেস্ট্রয়ারকে এবার থামতেই হবে। মহানন্দে জলপ্রপাতে ঝাঁপ দিতে পারেন এই অভিশপ্ত ক্যাপ্টেন, কিন্তু পেছনে ওদের নিশ্চয়ই সেরকম খায়েশ নেই। সত্যি 2 কমান্ডার পরস্পর ইশারা করলেন। থেমে গেল ডেস্ট্রয়ার। আর মাত্র 600 ফুট সামনেই জলপ্রপাত। একের পর এক কামান দাগতে লাগলেন ওরা। শো শো করে গোলা উড়ে গেল টেররের উপর দিয়ে। গরনে নিচু হাওয়ায় লাগলো না একটাও। সূর্য ডুবে গেছে। গোধূলির ফাঁক দিয়ে দক্ষিণে দেখা যাচ্ছে চাঁদের রশ্মি। স্রোতের টানে গতি দ্বিগুণ হয়ে গেছে। বুলেটের মতো ছুটে চলেছে টেরর। আর কয়েকটা মুহূর্ত, তারপর নিশ্চিহ্ন হয়ে যাবে প্রকাণ্ড গহ্বরে। মহা আতঙ্কে গায়ের লোম দাঁড়িয়ে গেল আমার। 7 করে পাশ কেটে গেল গোট আইল্যান্ডের তীর। এলো 3 সিস্টার্স আইল্যান্ড। ঝুরঝুর করে প্রপাতের পানির কণা ঝরে পড়ছে এই দ্বীপের ওপর। লাফ দিলাম আমি। বাঁচার সম্ভাবনা নেই জানি, তবু এটাই আমার সর্বশেষ সুযোগ। পানিতে পড়ব এমন সময় একজন জাপটে ধরল পেছন দিক থেকে। ধকধক করে কলিজা চলছিল ততক্ষণ। হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল সে আওয়াজ। টেররের দুপাশে ভাঁজ করে রাখা গ্যাংওয়ে দুটো খুলে গেল পাখির ডানার মতো। প্রপাতের একেবারে কিনারায় পৌঁছে গেছে। কানে তালা লেগে যাচ্ছে ভয়াবহ গর্জনে। ঠিক একই সময় মৃদু একটা ঝাঁকি দিয়ে শূন্যে উঠে পড়ল টেরর। রামধনুর মতো বাঁকা চন্দ্রলোকের মাঝখান দিয়ে উড়ে গেল আকাশে। গভীর ঘুম ভাঙল পরদিন সকালে। মনে হলো মেশিনটা স্থির হয়ে আছে। রাস্তার উপর দিয়ে যাচ্ছে না, পানির উপর বা নিচ দিয়েও ছুটছে না, উঠছে না আকাশেও। তাহলে কি পৌঁছে গেছি রহস্যময় সে গোপন ঘাঁটিতে, আজ পর্যন্ত যেখানে পা পড়েনি কোনো মানুষের? এত গভীর ঘুম ঘুমিয়েছি অবাকই হলাম একটু। আকাশে ওরার কিছু প্রায় দেখতেই পাইনি। তাহলে কি আমার খাবারের সাথে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল, যাতে কোথাও নামছি সেটা জানতে না পারি? গতকালের কথা মনে হলো। বিস্ময় হাঁ হয়ে গিয়েছিলাম আমি। জলপ্রপাতে আছড়ে পড়া পরিবর্তে টেরর কিনা উড়ে উঠল আকাশে। এতদিন ভাবতাম মেশিনটা 3 ভাবে ব্যবহার করা যায়, কিন্তু আসলে এটা 4 in 1। একাধারে মোটর গাড়ি, জাহাজ, সাবমেরিন আর উড়োজাহাজ। জল, স্থল, আকাশ সর্বত্র অবাধ গতি এই মেশিনের। তার উপরে এই অবিশ্বাস্য গতি। দেখলাম একই ইঞ্জিন এটাকে ছুটি নিয়ে চলেছে জলে, স্থলে, আকাশে। অনেক কিছু দেখেছি, কিন্তু মূল রহস্যটা এখনো দেখিনি। বিস্ময়কর এই ইঞ্জিনের শক্তির উৎস কোথায়? আর অনায়াসে দম্ভ ভরে যিনি চালাচ্ছেন এই বিস্ময়কর মেশিন,
ততোধিক বিস্ময়কর সেই আবিষ্কারকর্তাটির আসল পরিচয় কি? নায়াগ্রার উপর যখন উড়ে উঠল টেরর, কেবিনে হ্যাচওয়ের উপর কাত হয়ে গেলাম আমি। পরিষ্কার চাঁদের আলো স্পষ্ট বুঝলাম কোন দিকে চলেছে এটা। নদীর উপর দিয়ে উঠছে, 3 মাইল দূরে ঝুলন্ত সেতুটা পেরিয়ে গেল। এখান থেকে দুর্বার হয়ে উঠেছে নায়াগ্রা স্রোত, প্রবল বাগ দিয়ে নেমে গেছে লেক ওন্টারিওর দিকে। এখানে এসেই টেরর পূব দিকে বাঁক নিল। তখনও হাল ধরে আছেন ক্যাপ্টেন। আমি আর তার সাথে কথা বলিনি। উত্তর যখন পাবো না, বলে লাভ কি? যে ক্ষমতা তার করায়ত্ত, তাতে নিজেকে মাস্টার অব দ্য ওয়ার্ল্ড ঘোষণা করলে দোষ দেওয়া যায় না। মানুষের তৈরি তাবৎ মেশিনের চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন তার মেশিন। এই ক্ষমতার কাছে সাধারণ মানুষ একেবারেই অসহায়। অসাধারণ এই মেশিন কেন তিনি বিক্রি করবেন? লক্ষ কোটি ডলার এই তুলনায় তুচ্ছ। তার চলনে বলনে যে অনায়াস ভাব, সেটা তার আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। তবে তার উচ্চাকাঙ্ক্ষা তাকে কোথায় নিয়ে যাবে কে জানে। পাগল না হয়ে যান শেষ পর্যন্ত। ওরা আধ ঘন্টা পরেই ঢলে পড়লাম ঘুমে। তারপর টেরর কোন পথে গেছে জানি না। আমাকে নিশ্চয়ই ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। ক্যাপ্টেন আমাকে দেখতে চাননি তার যাত্রাপথ। 31শে জুলাই রাতে বাকি পথটা উড়ে গিয়েছিল, নাকি আবার সাগর বা হ্রদে নেমেছিল, অথবা ছুটে গিয়েছিল আমেরিকার রাজপথ ধরে, জানি না। কিছুই জানি না। এরপর কি ঘটবে? আমার কপালেই বা কি আছে? আগেই বলেছি, ঘুম ভেঙেই মনে হলো এটা একেবারে স্থির হয়ে আছে। চললে সামান্য নড়াচড়া আভাস তো পেতাম। চুপচাপ শুয়ে থাকলাম কেবিনে। আমার এখন ডেকে গিয়ে দেখা দরকার কোথায় নেমেছে মেশিনটা। হ্যাচ খোলার চেষ্টা করলাম, পারলাম না, বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যাত্রা শুরু না করা পর্যন্ত এভাবে বন্দী হয়ে থাকতে হবে? বিড়বিড় করে বললাম আমি। কিন্তু টেরর চলাকালীন তো পালিয়ে যাওয়া অসম্ভব। উদ্বেগে অস্থির হয়ে উঠলাম। আরো কতক্ষণ বন্দী হয়ে থাকতে হবে? বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 15 পরেই ঘটাং করে হুড়কো খোলার শব্দ কানে এলো। ওপর থেকে হ্যাচ টেনে তুলল কেউ। এক ঝলক আলো বাতাস ঢুকে কেবিনে এসে পড়ল। এক লাফে ডেকের উপর উঠে এলাম। মাথা ঘুরে দেখে নিলাম চারপাশ। যা ভেবেছি তাই, স্থির হয়ে আছে। 15 থেকে 1800 ফুট বেড়ের বিশাল এক পাথুরে দেয়ালের মাঝখানে দাঁড়িয়ে আছে টেরর। পায়ের নিচে হলুদ নুড়ির কার্পেট বেছানো, লতাপাতার চিহ্ন মাত্র নেই। গহ্বরটা উত্তর দক্ষিণে বিস্তৃত। ডিম্বাকৃতি চারপাশ ঘেরা পাথুরে দেয়ালের উচ্চতা বা চূড়োর আকার সম্বন্ধে কোনো ধারণা করতে পারলাম না। মাথার উপরে ঘন কুয়াশা ভেদ করে সূর্যের আলো প্রবেশ করতে পারছে না। বালুকাময় মেঝের উপর দিয়ে ভেসে যাচ্ছে মেঘের স্তর। এখন নিশ্চয়ই ভোর। আর কিছুক্ষণ পর কুয়াশা কেটে হেসে উঠবে সূর্যালোক। আজ 1লাই আগস্ট। তবু বেশ শীত শীত করছে। আমরা বোধহয় উত্তরে বা সমুদ্রপৃষ্ঠের অনেক উপরে রয়েছি। তবে আমেরিকা ছেড়ে যায়নি, এটাও ঠিক। কোনো অঞ্চলে আছি সেটা আন্দাজ করা কঠিন। যত বেগেই উড়ে আসুক, নায়াগ্রা থেকে রওনা হবার পর 12 ঘন্টায় নিশ্চয়ই মহাসাগর পাড়ি দিতে পারেনি। এই সময় পাথুরে দেয়ালের একটা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলেন ক্যাপ্টেন। সুড়ঙ্গটা দেয়ালের পাদদেশে, মুখ ঘন কুয়াশায় ঢাকা। মাথার উপর কুয়াশার চাদর ফুঁড়ে মাঝে মাঝে চোখে পড়ছে বিশালকায় পাখির ছায়া। গাঢ় নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে কর্কশ চিৎকারে। ডানাওয়ালা এই উড়ন্ত দানবকে দেখে হয়তো ভয় পেয়েছে ওরা। এটার সাথে শক্তি বা গতি কোনোটাতেই তো পাল্লা দিতে পারবে না। সব দেখে শুনে বিশ্বাস হলো এটাই সে গোপন ঘাঁটি। এখানে তিনি বিশ্রাম নেন। এটাই তার মোটরের গ্যারেজ, জাহাজের বন্দর আর উড়োজাহাজের হ্যাঙ্গার। আমাকে বাধা দেওয়ার কোনো লক্ষণ দেখছি না ওদের মধ্যে। এই সুযোগে মেশিনটাকে একবার ভালো করে দেখা যায়। আগে আমাকে নজরবন্দি করে রাখলেও এখন কোনো গুরুত্বই দিচ্ছে না ক্যাপ্টেন।
দুই সহকারীকে নিয়ে আবার সুড়ঙ্গের মধ্যে উধাও হলেন তিনি। টেররের বাইরেরটা দেখে নেওয়ার এটাই সুবর্ণ সুযোগ। ভেতরটা হয়তো ভালো করে দেখতে পারবো না। আমার ক্যাবিনেটটা ছাড়াও অন্য হ্যাচগুলো বন্ধ, ওগুলোকে খোলার চেষ্টা করা বৃথা। দেখি তো কেমন করে ইচ্ছে মতো রূপান্তরিত হতে পারে মেশিনটা। লাফিয়ে নামলাম মেঝেতে। আগেই বলেছি মেশিনটার গড়ন লম্বাটে ধরনের, স্টার্নের তুলনায় বেশি ছুচল, অ্যালুমিনিয়ামে মোড়া গা, পাখা দুটো কি ধাতুর বুঝতে পারলাম না। প্রায় 2 ফুট ব্যাসের 4টে চাকা, হাওয়া ভরা টায়ারগুলো এত পুরো যে যত জোরেই ছুটকো ঝাঁকুনি টের পাওয়া যায় না। স্পোকগুলো অনেকটা বৈঠা বা টেবিল টেনিস ব্যাটের মতো। পানির উপর নিচে চলার সময় এগুলোই নিশ্চয়ই গতি বাড়াতে সহায়তা করে। চাকাগুলো অবশ্য প্রধান প্রপেলার নয়, কিলের দুপাশে দুটো পার্সন্স টারবাইন বসানো আছে। ইঞ্জিনের শক্তিতে প্রচণ্ড জোরে ঘুরতে থাকে 2 টারবাইন। পানিতে চালিত করে টেররকে। এই দুটোই শূন্য বাতাসও কাটে কিনা কে জানে। বাতাসে ভাসতে সবচেয়ে সাহায্য করে অবশ্য ডানা দুটো, এখন দুপাশে ভাঁজ করে রাখা হয়েছে। বাতাসের চেয়ে ভারী মেশিনেও যে আকাশে উঠতে পারে তা প্রমাণ করে দিয়েছেন এই বিস্ময়কর আবিষ্কারকর্তা। শুধু ওড়েই না, পৃথিবীর বৃহত্তম পাখির চেয়েও দ্রুত গতিতে ওড়ে। এবারও মনে হলো এটা সমস্ত কলকবজা বিদ্যুৎ চালিত, কিন্তু ব্যাটারিগুলো বিদ্যুৎ পাচ্ছে না কোনো উৎস থেকে। অন্য কোথাও কি লুকানো কোনো বৈদ্যুতিক কারখানা আছে যেখানে গিয়ে তাকে বিদ্যুৎ সঞ্চয় করতে হয়? নাকি ওই সুড়ঙ্গের ভেতরে কোনো ডায়নামোতে তৈরি হয় বিদ্যুৎ? তাহলে দেখা যাচ্ছে মেশিনটার আছে চাকা, টারবাইন আর ডানা। ইঞ্জিন চলে কিসের শক্তিতে তার কিছুই জানতে পারলাম না। আর গোপন তথ্য জেনেই বা কি লাভ? মুক্তি পেলে তবেই না এই জানা কাজে লাগতো। পালানোর পথ নিশ্চয়ই আছে, কিন্তু লেকে অত সুযোগ পেয়েও পালাতে পারেনি। এই ঘাড়ি থেকে পালাবো কি করে? প্রথমে জানা দরকার এই গর্তটা কোন অঞ্চলে, বাইরের জগতের সাথে যোগাযোগের ব্যবস্থা কি, এখান থেকে উড়ে বের হওয়ার ছাড়া আর কি কোনো বুদ্ধি নেই? আমেরিকার কোন অঞ্চলে আছি সেটা জানাও খুব জরুরি। অন্ধকারের মধ্যে নিশ্চয়ই শত শত লিক পেরিয়ে এসেছি। এখানে লিক বলতে বোঝানো হয়েছে প্রায় 3.5 মাইল। একটা অনুমান করা যায়, অনুমানটা বিশ্বাসযোগ্য না হলেও বিবেচনা করতে দোষ নেই। টেররের মতো একটা মেশিনের পক্ষে সবচেয়ে ভালো ঘাঁটি একটাই আছে, গ্রেট আইরি। উড়ে এটা চুড়ে ওঠা কি ক্যাপ্টেনের পক্ষে খুব কঠিন? শকুন আর ইগুলেরা যেখানে উড়ে আসতে পারে সেখানে তিনি পারবেন না কেন? পুলিশ আর কি কোনো মানুষই সেখানে আসতে পারে না? মাস্টার অব দ্য ওয়ার্ল্ডের পক্ষে সেখানে ঘাঁটি গাড়াই তো সবচেয়ে নিরাপদ। সবচেয়ে বড় কথা, নায়াগ্রা থেকে ব্লুরিস পর্বতমালার দূরত্ব 450 মাইলের বেশি হবে না। এই দূরত্ব অতিক্রম করা টেররের কাছে কিছুই নয়। অনুমানটা ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হলো। আমাকে লেখা সেই চিঠিটার সাথে গ্রেট আইরির যোগাযোগ তো এবার স্পষ্ট দেখতে পাচ্ছি। হুমকি দেওয়া হয়েছিল এই পাহাড়ে এবার উঠার চেষ্টা করলে আমার প্রাণনাশের সম্ভাবনা আছে। পেছনে লোক কেন লেগেছিল, গ্রেট আইরি নিয়ে অত হইচই কেন হয়েছিল, সব এবার দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কোনো সন্দেহ নেই, এটা গ্রেট আইরি। গ্রেট আইরিতে নেমেছি আমরা। এখানে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, বেরোতে গেলেও কি সে একই ফল হবে না? টেররে করে ছাড়া এখান থেকে বেরোনো বোধ হয় সম্ভব হবে না। এখনই সরে যা কুয়াশার জাল। ভালো করে তাকিয়ে দেখি যা ভেবেছি তা সত্যি কিনা। এবার গর্তটা ঘুরে দেখা যাক। ক্যাপ্টেন তার 2 সহকারী সহ ঢুকেছেন উত্তর দিকের সুড়ঙ্গে, সুতরাং আমি দেখব দক্ষিণ দিকটা। পাথুরে দেয়ালের পাদদেশে পৌঁছে ওটার গা বরাবর হাঁটতে লাগলাম। দেয়ালের অনেক জায়গা ভেঙে ফাটলের সৃষ্টি হয়েছে। অ্যালুমিনিয়াম, পটাশিয়াম আর সোডিয়াম সমৃদ্ধ ফেলডম্পার পাথর চোখে পড়ল। অ্যালেঘানি অঞ্চলে এই জাতের পাথরই বেশি, কিন্তু এই দেয়ালের উচ্চতা
কতখানি বা চূড়োটা কেমন এখনো দেখতে পাচ্ছি না। কুয়াশা ফুরে সূর্যের আলো না আসা পর্যন্ত দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। এই ফাঁকে আরও কিছুটা ঘুরে দেখা যাক। ফাটল অনেক থাকলেও কোনোটাই গভীর নয়। ফাটলগুলো মানুষের জমানো আবর্জনায় ভর্তি, কোনোটায় শুকনো কাঠ, আবার কোনোটায় শুকনো ঘাস, বালির উপর মানুষের পায়ের ছাপ, নিশ্চয়ই ক্যাপ্টেন আর তার সঙ্গীদের। ছাপগুলো সম্ভবত কয়েক মাসের পুরনো। ওরা এতক্ষণে সুড়ঙ্গে ব্যস্ত ছিলেন। এরপর বেরোলেন বেশ কিছু বড় বড় বান্ডিল সহ। এগুলো কি টেররে তোলা হবে? আর এইরকম বান্ডিল বাঁধার মানে কি? চিরদিনের মতো ছেড়ে যাবেন এই ঘাঁটি? ৮ ঘন্টার মধ্যে শেষ হলো আমার অনুসন্ধান। ফিরে এলাম গর্তের মাঝখানে। এখানে সেখানে স্তূপীকৃত ছাই, পোড়া কাঠের টুকরো, কড়িকাঠ, মরচে ধরা লোহা লাগানো আছে কাঠের খুঁটিতে। আগুনে পুড়ে দুমড়ে মুচকে আছে ধাতুর বর্ম, জটিল কিছু যন্ত্রপাতির অবশিষ্টাংশ, সব ধ্বংস হয়ে গেছে আগুনে। অল্প কিছুদিন আগে এখানে বোধহয় প্রচণ্ড একটা অগ্নিকাণ্ড ঘটে গেছে। তবে সেটা হচ্ছে ইচ্ছে করে লাগানো হয়েছিল কিনা দুর্ঘটনা বুঝতে পারছি না। এই আগুনে সম্ভবত দেখা গিয়েছিল গ্রেট আইরির চূড়োয়। লাল হয়ে গিয়েছিল আকাশ, আর তাই দেখে ভয়ে আধমরা হয়ে গিয়েছিল প্লেজান্ট গার্ডেন আর মর্গ্যান্টনের অধিবাসীরা। কিন্তু এইসব টুকরো যন্ত্রপাতির কিসের? ক্যাপ্টেন সেগুলো পুড়িয়ে ছাই বা করলেন কেন? এই সময় পূব দিক থেকে বয়ে গেল ঝিরে ঝিরে বাতাস। দেখতে দেখতে আকাশ পরিষ্কার হয়ে গেল। গর্তের ভেতরটা ঝলমল করে উঠল সূর্যের আলোয়। ওপর দিকে চেয়ে চিৎকার করে উঠলাম। খাড়া 100 ফুট উঠে গেছে পাথুরে দেয়াল। চূড়োর পূব দিকটা সহজেই চিনতে পারলাম। এই বিশাল ঈগলের মতো চূড়োটাই বাইরে থেকে দৃষ্টি আকর্ষণ করছিল আমার ও মিস্টার ইলিয়াস স্মিথের। এক রাতেই টেরর উড়ে এসেছে লেক ইরি থেকে নর্থ ক্যারোলিনায়। তারপর নেমেছে গ্রেট আইরির মধ্যে। শক্তিশালী দানবীয় যে পাখি আবিষ্কার করেছেন ক্যাপ্টেন, সেটার উপযুক্ত বাসস্থানই বটে। প্রকৃতির এই দুর্গম দুর্গ জয় করার সাধ্য তার ছাড়া আর কারও নেই। গ্রেট আইরির ভেতরে কোনো খাদ বা সুড়ঙ্গ আবিষ্কার করাও তার পক্ষে বিচিত্র নয়। এখানে নিরাপদে টেরোকে রেখে হয়তো ওই পথে বাইরে যান তিনি। নিশ্চল দাঁড়িয়ে রইলাম, চোখ নিবদ্ধ পাথুরে ইগুলের উপর। হঠাৎ প্রচণ্ড আবেগে ভেতরটা কেঁপে উঠল আমার। কপালে যাই থাক, কর্তব্য আগে। সুযোগ এসেছে হাতের মুঠোয়, এই সুযোগ আর ছাড়া যাবে না। মেশিনটাকে গুঁড়ো করে ফেলবো আমি। সজ্ঞানে এটাকে আর ত্রাস সৃষ্টি করতে দিতে পারি না। হ্যাঁ, শেষ করে দিব এটাকে। মাস্টার অব দ্য ওয়ার্ল্ডের প্রভুত্বের স্বাদ মিটিয়ে দিব চিরতরে। পেছন দিকে কে যেন হেঁটে আসছে। বো করে ঘুরে দাঁড়ালাম। পাশে এসে দাঁড়ালেন ক্যাপ্টেন। একটু ইতস্তত করে সরাসরি চাইলেন আমার দিকে। নিজেকে আর সামলাতে পারলাম না, কথা ছিটকে বেরিয়ে এলো, গ্রেট আইরি? এটাই গ্রেট আইরি? ঠিকই ধরেছেন ইন্সপেক্টর স্ট্রোক। আর আপনি? আপনি কে? মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, আমি মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড। কেন? আমি তো প্রমাণ করে দিয়েছি পৃথিবীতে আমার চেয়ে শক্তিধর আর কেউ নেই। আপনি? বিড়বিড় করে থেমে গেলাম আমি, বিস্ময় হতবাক, আর কথা জোগালো মুখে। আমি? সমস্ত দম্ভ একত্রিত করে বললেন তিনি, আই অ্যাম রোবার, রোবার দ্য কনকারার। গল্পের আসর বাই অগ্নিনা চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের লেখা মাস্টার অব দ্য ওয়ার্ল্ড। আসছিল এর 7ম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করবেন, নতুনদের জানিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।